আসসালামু আলাইকুম। শুভেচ্ছা স্বাগতম। হবিগঞ্জের খবর চ্যানেল থেকে আজও ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে অডিট রিপোর্টের মাধ্যমে। ন্যাশনাল টির আর্থিক হিসাবে গরমিল পেয়েছে নিরীক্ষক। পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের সর্বশেষ সমাপ্ত 2024-25 হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বেশ কিছু গরমিল পেয়েছে নিরীক্ষক। আলোচিত হিসাব বছরে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার মোহাম্মদ আব্দুস সালাম। নিরীক্ষক তার মতামতে আর্থিক প্রতিবেদনের বিভিন্ন পর্যবেক্ষণ, আইনি লঙ্ঘন ও আর্থিক সংকটের চিত্র তুলে ধরেছেন। আপনারা কি মনে করেন যে আমি যা লিখি সবই মিথ্যে? অবশ্যই না। একটি বাক্য আমি মিথ্যা বলার চেষ্টা করি না, কারণ আমি একজন শেয়ার হোল্ডার। অনেকগুলো শেয়ার ন্যাশনাল টি কোম্পানি অর্থাৎ এনটিসির আমার পোর্টফোলিওতে রয়েছে। আমার মতো আরো 4000 লোকের একই অবস্থা। আমাদের যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। আমরা 700-800, কেউ 600 টাকা দিয়ে শেয়ার কিনেছি, সেই শেয়ার 156 টাকা। কেন? এর চিত্রগুলো আপনাদের জানিয়ে দিয়ে হয়তো বিরক্ত করছি, কিন্তু ভিডিওটি পুরোটি শুনবেন এবং ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে জানবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসির মাধ্যমে নিরীক্ষক জানিয়েছে, আন্তর্জাতিক হিসাবমান আইএএস অনুসারে সম্পদের ওপর অপচয় ধার্য করা বাধ্যতামূলক, কিন্তু ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড হিসাবমান অনুসারে অপচয় ধার্য করেনি। এর মাধ্যমে কোম্পানিটির স্থায়ী সম্পদ, বার্ষিক মুনাফা ও সংরক্ষিত আয় বেশি দেখানো হয়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে 238,84,00,000 টাকার বিআরআর প্লান্ট চা গাছ সম্পদ হিসাবে দেখালেও আন্তর্জাতিক হিসাবমান অনুসারে এক্ষেত্রে কোনো অপচয় ধার্য করেননি। উল্টো কোনো যৌক্তিক ভিত্তি ছাড়াই এককালীন 3,16,00,000 টাকার অপচয় সঞ্চিতি দেখিয়েছে, যা স্থায়ী সম্পদ, বার্ষিক মুনাফা ও সংরক্ষিত আয় কৃত্রিমভাবে বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি নিয়ম ভেঙে অপরিপক্ক চা গাছকে সরাসরি স্থায়ী সম্পদ দেখানো হয়েছে। এছাড়া 175,12,00,000 টাকার দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য অংশকে আলাদা চলতি দায় হিসাবে দেখানো হয়নি। শ্রমিকদের 31,26,00,000 টাকার গ্র্যাচুইটি প্রভিশন রাখা হলেও হিসাব মান অনুযায়ী কোনো অ্যাকচুয়ারিয়াল মূল্যায়ন করা হয়নি। সবচেয়ে আশঙ্কাজনক বিষয়, 30 জুন 2025-এ গ্র্যাচুইটি ফান্ডের সমাপনী ব্যালেন্স ছিল সম্পূর্ণ শূন্য। পাশাপাশি বাগান ও প্রধান কার্যালয়ের লেনদেনে 75 লাখ টাকার গরমিল পর্যাপ্ত নথিপত্র ছাড়াই ট্রেড পেয়েবল হিসাবে দেখানো দায় বাড়ানো হয়েছে। নিরীক্ষকের মতামতে কোম্পানিটির মূলধন সংগ্রহ এবং কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে মারাত্মক কিছু আইনি ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘন দেখা গেছে, যা বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিএসইসির বিভিন্ন সরকারি সংস্থা তদন্ত করছে। বিএসইসি কোম্পানিকে 279,70,00,000 টাকার রাইট শেয়ার ইস্যুর সম্মতি দিলেও চাঁদা সংগ্রহের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এবং পরিচালনা পর্ষদের কোনো অনুমোদন ছাড়াই 2024 সালের 2 অক্টোবর 53,15,00,000 টাকার রাইট শেয়ার বরাদ্দ দেওয়া হয়, যা সম্পূর্ণ বেআইনি। শুধু তাই নয়, নিয়ন্ত্রক সংস্থার শর্ত লঙ্ঘন করে সংগৃহীত অর্থ থেকে প্রায় 29 কোটি টাকা ব্যাংকের ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে এবং এর কোনো ত্রৈমাসিক প্রতিবেদন ও বিএসইসিতে জমা দেওয়া হয়নি। এবার শুনুন, 2019-20 হিসাব বছর থেকে কোম্পানির লোকসান ক্রমান্বয়ে বাড়ছে। নিলামবাজারে চায়ের গড় মূল্য কমে যাওয়ার কারণে 24-25 অর্থ বছরে কোম্পানির বিক্রি থেকে আয় 20,80,00,000 টাকা কমেছে। একই সময়ে ব্যাংক ঋণের বিপরীতে সুদ বাবদ ব্যয় 12 কোটি টাকা বেড়েছে। 4 বছর ধরে কোম্পানিটি ব্যবসা থেকে কোনো ইতিবাচক নগদ প্রবাহ তৈরি করতে পারছে না। এই নেতিবাচক নগদ প্রবাহের কারণে কোম্পানির পক্ষে ব্যাংকের ঋণ পরিশোধ ও দৈনন্দিন বাধ্যবাধকতা মেটানো অসম্ভব হয়ে পড়েছে। কোম্পানির দায় সম্পদের চেয়ে বেশি হওয়ায় এর ইকুইটি সম্পূর্ণ ঋণাত্মক হয়ে পড়েছে, যা তীব্র আর্থিক দেউলিয়াত্ব নির্দেশ করে। যদিও
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গুণগত উৎপাদন বৃদ্ধি, পণ্য বহুমুখীকরণ এবং স্থানীয় বাজারে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে এবং চলতি মূলধনের জন্য ব্যাংকের সঙ্গে আলোচনা করছে। তবে সামগ্রিক পরিস্থিতি কোম্পানির ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতার ওপর বড় ধরনের সংশয় তৈরি করেছে বলে নিরীক্ষকের মতামতে উঠে এসেছে। আমি এ নিয়ে গত ৩ বছর ধরে যদিও প্রতিবেদন প্রকাশ করে আসছি, সে থেকে একটি বাক্য কিংবা একটি শব্দ আমি মিথ্যা লিখিনি। এবং মিথ্যা কেন আমি এই বয়সে একটি কোম্পানির বিরুদ্ধে লিখব? অনেকেই মনে করেন যে আমি আক্রোশমূলক এই কোম্পানির বিরুদ্ধে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করছি। দেখুন তো, যে হিসাবটা আর্টিসান দিয়েছে, আমার প্রতিটি শব্দের সাথে, বাক্যের সাথে, প্রতিটি প্রতিবেদনের সাথে মিল আছে কিনা। এবার শুনুন, মজার বিষয় তা হলো 2025 সালের 3 ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক 2 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো। একজন হলেন আগেরই 2 বার পদত্যাগকারী দুর্নীতিবাজ। দুর্নীতির অভিযোগে উনি এই এনটিসি থেকে পরপর 2 বার চলে গেছেন। দ্বিতীয়বারের সময় উনি বলেছেন শারীরিক অসুস্থতার কারণে উনি কোম্পানির কাজ চালিয়ে যেতে পারছেন না, তাকে অর্থনৈতিকভাবে চিকিৎসার জন্য খরচ দেওয়া হোক, কিন্তু কোম্পানি তার একথা কান দিয়েও শুনেনি। যাই হোক, 2000 গণঅভ্যুত্থানের পরে 2025 সালের 3 ফেব্রুয়ারি তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো এমডি জিয়াউল হাসানকে। এবং তার অন্যতম হাতিয়ার এবং রেকর্ডকৃত দুর্নীতিবাজ, যিনি অতি চালাকি করে কোম্পানির 6 মাসের অতিরিক্ত বেতন নিয়েও সেই টাকা আজও পরিশোধ করেননি, আর্টিসানেরই একটি অডিট রিপোর্টে সে প্রমাণ পাওয়া গেছে। কিন্তু সেই 7,80,000 টাকা আজও উনি ফেরত দেননি। তাকেও, আজাদ চৌধুরীকেও সেক্রেটারি পদে নিয়ে আসলেন জিয়াউল আহসান। আবারও তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ, পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। জানি না এই নিয়োগ শেষ হওয়ার পর হয়তো আবারও তারা নিয়োগ পাবে। যতদিন তারা জীবিত থাকবেন, আমার ধারণা তারা ততদিনই চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। আর কোম্পানিটাকে দেউলিয়া না করে তারা এই কোম্পানি থেকে যাবেন না বলে বিনিয়োগকারীরা মনে করছেন। আমি নিজেও একজন বিনিয়োগকারী। আমার মতো 4,000 বিনিয়োগকারীর রক্তকরণ শুরু হয়েছে, কিন্তু আমরা মুখ ফুটে কিছু বলতে পারছি না। আজ আর না বলে পারলাম না।